তাহলে আমাদের গতদিন আমরা মোটামুটি ভাবে বেসিক গুলা দেখার পর এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ, তারপরে এই যে সিম্পলিফিকেশন, আর এখানে আমাদের যে ইগুলা ছিল মডুলাস, আর্গুমেন্ট আর পোলার আকার, এই আকারগুলোতে যে নির্ণয় করা, এগুলো আমরা দেখছি। পোলার আকারের ক্ষেত্রে ওইখানে তেমন ব্যাখ্যায় যায় নাই, শুধু তোমাদের যে কিভাবে লিখতে হবে সিস্টেমটা কি সেটা দেখাইছি, পরীক্ষা অ্যান্সারটা কিভাবে করবা। আচ্ছা, আজকে আমরা 4 নাম্বার থেকে যত দূর পারি মোটামুটি ভাবে টাইপ ভিত্তিক অঙ্কগুলা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে 4 নাম্বার আসো। 4 নাম্বার থেকে এখানে 4টা অঙ্ক আছে, 1 2 3 4। এই 4টা অঙ্কের মধ্যে গুরুত্বের দিক থেকে তোমরা স্টার দিয়ে রাখো 4-4 নাম্বার। তোমাদের 4 মার্কসের জন্য জন্য যদি আসে তাহলে এই অঙ্কটাই আসবে। আর 1 নাম্বার, এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে দেওয়া হয়, সহজ ছোট। আর 2 3 এগুলো তেমন জটিলতা কোনো কিছু নাই, সিম্পল। তো তোমার 4 নাম্বারটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন রিভিশন করবা তখন এই অঙ্কটাই ফার্স্ট করবা, বা এই অঙ্কটাই বারবার করবা। আর বাকিগুলা শুধু ক্যালকুলেশনটা জানলেই হবে যে কিভাবে করতে হয় বা কি করতে হবে। আচ্ছা, আমি 4 নাম্বারটা আগে করে দিই, ভালো করে ডিটেলস করে দিই, আর এগুলো বুঝাই দিব, তোমরা নিজেরা এক্সারসাইজ করবা। আচ্ছা, তাহলে আসো কোশ্চেন নাম্বার 4-4। দেখো, এখানে আমাদের যেটা বলছে, Z1 এবং Z2 দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে। Z1 এর মানটা হচ্ছে 1 + i√3, Z2 এর মান হচ্ছে √3 - i। তোমাকে দেখাইতে বলছে এই যে A আর G, যে শব্দটা, এটা আর্গুমেন্ট বুঝায়। কার আর্গুমেন্ট? Z1 এর সাথে Z2 গুণ করে আমরা যে একটা নতুন জটিল সংখ্যা পাবো, সেই জটিল সংখ্যার আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা দেখাইতে হবে এটা হচ্ছে Z1 এর আর্গুমেন্ট এবং Z2 এর আর্গুমেন্টের যোগফলের সমান। তাহলে আমরা যদি নর্মাল ভাবে চিন্তা করি, এই অঙ্কটা আমাদের কি করতে হবে, অঙ্ক আমাদেরকে কি করতে বলতেছে? আমাদের এখানে আর্গুমেন্ট বের করতে হবে। কার কার আর্গুমেন্ট বের করতে হবে? লেফট হ্যান্ড সাইডে Z1 এবং Z2 এর গুণফলের আর্গুমেন্ট বের করতে হবে, এবং রাইট হ্যান্ড সাইডে Z1 এবং Z2 এর আর্গুমেন্ট বের করে যোগ করতে হবে। যদি সমান হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল। এটা গেল আমাদের প্রথম অংশ। আবার দ্বিতীয় অংশে কি দেখাতে বলছে? দ্বিতীয় অংশে দেখাতে বলছে এখানেও সেম আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে এখানে কার আর্গুমেন্ট? Z1 কে Z2 দ্বারা ভাগ করলে আমরা যে জটিল সংখ্যাটা পাবো তার আর্গুমেন্ট। এটা কার সমান দেখাইতে হবে? Z1 এর আর্গুমেন্ট থেকে Z2 এর আর্গুমেন্ট বাদ দিলে যা পাওয়া যায় তার সমান দেখাইতে হবে। সো আলটিমেটলি এই অঙ্কটা শুধুমাত্র আমাদের আর্গুমেন্ট বের করার অঙ্ক। আর সেই আর্গুমেন্ট বের করার মধ্যে আমাদের হয়তো ক্ষেত্র বিশেষে যোগ বিয়োগ গুণ এই বিষয়গুলো আসবে। তো আমরা পরীক্ষা যেভাবে লিখবো, ফর্মাল আমি সেভাবে লিখে দিচ্ছি। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে, যেটা আমরা লিখে দেবো, দেওয়া আছে Z1 ইকুয়ালস টু 1 + i√3, Z2 ইকুয়ালস টু √3 - i। তোমার কি কি লাগবে? আমি যদি পুরো অঙ্কটা করি, তোমার পরীক্ষায় আসলে সাধারণত যে কোনো একটা আসে, হয় এটা দেখাইতে বলবে অথবা এটা বলবে, দুইটা এরকম সাধারণত আসে না। তাহলে আমার লাগবে কি কি? আমার লাগবে হচ্ছে Z1 × Z2, এটা লাগবে। তারপর আমরা তার আর্গুমেন্ট বের করব। Z1 তো সরাসরি আছে, Z2 সরাসরি আছে। তারপর Z1 ÷ Z2 এটা লাগবে, আর Z1 Z2 সরাসরি আছে। তো আমাদের সাপোর্টিং ইনফরমেশনের জন্য যা যা প্রয়োজন হয় ওই জিনিসগুলো আমরা আগে বের করে নিব। তাহলে আমরা Z1 × Z2 বের করব, Z1 ÷ Z2 বের করব, তারপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধারাবাহিকভাবে আর্গুমেন্টে যাব। আর্গুমেন্ট আমরা কতদিন শিখছি, তারপর আজকে আমি ডিটেলস তোমাদের আলোচনা করে দিব যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা আর্গুমেন্টটা সঠিকভাবে বের করতে পারি। তাহলে প্রথমে আসো Z1 Z2 আমরা কিভাবে বের করব। Z1 Z2 ইকুয়ালস টু, এটার অর্থ হচ্ছে Z1 যে জটিল সংখ্যা তার সাথে Z2 জটিল সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে গুণ আমরা আগে লিখি গুণের আকারে, 1 + i√3 ইন্টু √3 - i। এই গুণটা আমাদের সাধারণ যে গুণ ওই গুণের মতো। সাধারণ গুণটা কেমন করছি আমরা? যেমন ধরো A + B, এটার সাথে যদি আমরা C + D গুণ করি, তাহলে আমরা সেই ছোটবেলা থেকে যা শিখছি, প্রথমে আমরা A দ্বারা গুণ করব, AC হবে, প্লাস A দ্বারা গুণ করব AD হবে, প্লাস আবার B দ্বারা গুণ করব BC প্লাস BD। এই যে কাজটা আমরা করলাম, আমাদের মাথায় কিন্তু এটাই আছে। যখন আমরা এরকম দুইটা দুইটা জিনিস গুণ করি তখন আমরা এই কাজটাই করি। সো এখানেও আমাদের সেম কাজটাই করতে হবে। এখানে আমাদের নতুন আর কোনো কিছু করতে হবে না, বা অন্য কোনো কনসেপ্টও আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে না। তাহলে ফার্স্ট আমরা যেটা করব, 1 দ্বারা এই দুটাকে গুণ করব। গুণ করলে আমাদের 1 এর সাথে √3 গুণ হলে √3,
মাইনাস আই, এরপর প্লাস রুট ওভার 3 সাথে রুট ওভার 3 গুণ করলে 3, আই তো আয়ের মতো থাকবেই। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার রুট ওভার 3, মানে আয়ের সাথে আই গুণ করলে আই স্কোয়ার হয়। আচ্ছা, এখন তাহলে রুট ওভার 3 মাইনাস আই আর হচ্ছে +3i, এই দুইটা যদি আমরা একত্র করে দেই তাহলে আমাদের আসবে হলো +2i। এখন এই যে আই স্কোয়ার ছিল, এই আই স্কোয়ারের মান তো আমাদের আবার মুখস্থ আছে -1, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসটা মিলে হয়ে যাবে প্লাস, তাহলে +√3। তো যেহেতু i² = -1, এই সাইড নোটটা দেওয়া জরুরি না, আমি জাস্ট তোমরা যখন খাতায় লিখবা তখন লিখে রাখবা, হঠাৎ করে যদি তুমি ভুলে যাও বা মনে করার প্রয়োজন হয়, কনফিউশন তৈরি হয়, তখন যাতে তুমি বুঝতে পারো। আর পরীক্ষার খাতায় তুমি যদি এই সাইড নোটটা না দাও তার দ্বারা তোমার নাম্বার কমবে না, দিলেও পারবে না। আচ্ছা, তাহলে রুট ওভার 3 এখন আবার দুইটা হয়ে গেল, 2√3 +2i। শেষ, আমাদের গুণ করা শেষ। তারপরে প্রথম অংশের জন্য যা প্রয়োজন এটা আমরা বের করে ফেলছি, তাহলে আমরা একই সাথে এটাও বের করে ফেলি। Z1 / Z2, Z1 / Z2 ইকুয়ালস টু, Z1 মানে হচ্ছে 1 + i√3 ডিভাইডেড বাই Z2 হচ্ছে √3 মাইনাস আই। এটা আছে, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে দুইটা জটিল সংখ্যা ভাগাকার আছে। আমরা ওই যে কোশ্চেন নাম্বার 1 যখন করছিলাম, 1 নাম্বার প্রশ্নে আমাদের কিছু নিয়ম ছিল, কিছু অঙ্ক ছিল। এই যে 2 নাম্বার, 1-এর 2, 3 + 4i ডিভাইডেড বাই 3 - i, এটাকে আমরা সিম্পলিফাই করে শিখছি। তো ওই সেম ভাবেই আমাদের এখানেও সিম্পলিফাই করতে হবে। 1 + √3i, এটা হচ্ছে উপরে একটা জটিল সংখ্যা, নিচে হচ্ছে √3 - i। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যেটা দেখি মনে আছে কিনা, যে ভাগাকারে থাকলে যখন একটা জটিল সংখ্যা থাকবে, তাদেরকে একটা জটিল সংখ্যায় রূপান্তর করার জন্য কি করতে হবে, আমাদের স্ট্র্যাটেজি কি ছিল? অনুবন্ধী করতে হবে, হচ্ছে নিচেরটার যে আয়ের প্লাস আয়ের আগে যে চিহ্নটা আছে মাইনাস, ওটা প্লাস করতে হবে স্যার, প্লাস দিয়ে দুই জায়গায় গুণ করে দিতে হবে। গুড, আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, কিন্তু সেটা হচ্ছে আহ নিচে যেটা থাকবে, যে জটিল সংখ্যাটা থাকবে, হরের মধ্যে যেটা থাকবে, হরের অনুবন্ধী দ্বারা আমরা আমরা লব এবং হরকে গুণ করে দিব। গুড, এটাই ছিল। তাহলে আমাদের এখানে 1 + i√3, এটা আনচেঞ্জ, কোনো চেঞ্জ আমরা করব না। নিচে আমাদের আছে √3 মাইনাস আই, এটার অনুবন্ধী। এখানে খুব কেয়ারফুলি তোমাকে সতর্ক থাকতে হবে, কেয়ারফুলি কাজটা করতে হবে, যে আমি চেঞ্জ করব শুধুমাত্র ইমাজিনারি ইউনিট যেটা, তার আগের চিহ্নটা এটা উল্টাই দিব। এটা যদি শুরুতে থাকে তারপর ওইখানেই চেঞ্জ করতে হবে, পরে থাকলে মাঝে চেঞ্জ করতে হবে। তাহলে এটার অনুবন্ধী হবে √3 মাইনাস আই, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। সেম জিনিসটা দিয়ে উপরে গুণ করতে হবে, √3 প্লাস আই। তাহলে এখন এইটা আমরা যদি গুণ করি, গুণ করলে নিচে তো আমাদের a² - b² ফর্মুলা আসবে, √3 হোল স্কোয়ার মাইনাস i²। উপরে ওই যে আমরা এর আগে যেভাবে গুণ করলাম, নর্মাল গুণ ওইভাবে গুণ করব। তাহলে আমরা আহ যদি গুণ করি, এখানে তো অলরেডি আমরা একবার গুণ করছি একইভাবে, তাহলে 1 দ্বারা গুণ করলে √3 প্লাস আই প্লাস 3i প্লাস √3 i²। দেখো আমরা এই যে 1 দ্বারা প্রথমে গুণ করে দিছি এই দুইটাকে, √3 প্লাস আই, যা ছিল তাই আছে। এরপরে i√3 দ্বারা গুণ করছি, i√3 সাথে √3 গুণ হয়ে 3 হয়ে গেছে। আর এখানে প্লাস 3i²। এখন এই এই জায়গা থেকে আমাদের রুট এবং স্কোয়ার চলে যাবে, থাকবে 3 মাইনাস i² মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1। উপরে √3, এখান থেকে আসবে +4i, আর এই জায়গা থেকে আসবে i² মান হচ্ছে মাইনাস, তাহলে -√3 ইকুয়ালস টু +√3 -√3 ক্যান্সেল, থাকবে 4i, নিচে হচ্ছে 4 ইকুয়ালস টু শুধু i। তাহলে দুইটার ভাগফল আমাদের শুধু ইমাজিনারি ইউনিটটা আসছে, শুধু আই আসছে। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। তাহলে এখন আমরা আমাদের যা যা প্রয়োজন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ওই মানগুলা বের করে প্রমাণটাকে জাস্টিফাইড করব। তাহলে আমাদের প্রথম অংশে হলো আর্গুমেন্ট অফ Z1 Z2, তোমরা পাশাপাশি লিখবা, সরি নিচে নিচে লিখবা, আমি একটু পাশে লিখে জিনিসটা কি করতেছি।
তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2। এখন Z1 Z2 এর মান বসাও। আর্গুমেন্ট অফ Z1 Z2 এর মান হচ্ছে 2√3 প্লাস 2i ইকুয়ালস টু, এখন আমরা আর্গুমেন্টটা নির্ণয় করব। এই লাইনটা যেটা লেখা হয়েছে এটা যদি আমরা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, এটার অর্থ হচ্ছে এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আর্গুমেন্ট অফ 2√3 প্লাস 2i। তাহলে যখন তোমরা আর্গুমেন্ট নির্ণয় করবা, এই অংশটা আমি ইমরানের জন্য একটু ডিটেলসে যাচ্ছি যেহেতু গত ক্লাস করে নাই বা ছিল না। তো আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্ট তোমাকে দেখতে হবে যে যেই জটিল সংখ্যার আর্গুমেন্ট আমরা নির্ণয় করব তার অবস্থানটা কোন চতুর্ভাগে, আর্গুন চিত্রের কোথায় সে অবস্থান করতেছে। তাহলে এখানে আবার তোমাকে বুঝতে হবে যে এই যে চতুর্ভাগের অবস্থানটা আমরা কিভাবে নিশ্চিত হব। তুমি তোমার জটিল সংখ্যার মধ্যে দুইটা মান পাবা, একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান। এই যে যেটা বাস্তব এটা হচ্ছে এক্স এর মান, আর যেটা কাল্পনিক এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে তুমি দেখবা যে বাস্তব এবং কাল্পনিক যে মানগুলাই আছে এই মানগুলা কেমন। যেমন এখানে দুইটাই প্লাস, আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক যেভাবে নির্ণয় করছি 19-এ গ্রাফ আঁকার সময় ঠিক ওইভাবে। তাহলে 2√3 এটা ধনাত্মক, ধনাত্মক হলে আমরা এক্স অক্ষে যেমন ধনাত্মক দিকে যাই, এখানেও আমরা ঠিক ওইরকম ধনাত্মক দিকে যাব। তারপরে ওয়াই এর মান যেটা আছে, আই এর সাথে যেটা আছে এটাও ধনাত্মক, তাহলে এটা উপরের দিকে যাব। তাহলে এটা কোন চতুর্ভাগে হচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রথম। প্রথম চতুর্ভাগে। প্রথম দিকে। হ্যাঁ। আবার ধরো এখানে যদি ই থাকে, মাইনাস থাকতো, এই জায়গাটা যদি আমাদের মাইনাস থাকতো তাহলে তাহলে আমরা চলে যেতাম চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে, মানে আইটা যদি সরি চতুর্থ চতুর্ভাগে, হ্যাঁ। আর যদি দুইটাই চতুর্থ মাইনাস বার। থাকতো তাহলে তৃতীয় চতুর্ভাগে। এরকম আমার মনে হয় যে এটা তোমরা সহজেই ধরতে পারতেছো বা পারার কথা। তো যখন তুমি কনফার্ম হইছো এটা প্রথম চতুর্ভাগের একটা সংখ্যা, তখন ওই যে চারটা চতুর্ভাগে চারটা ফর্মুলা তোমরা মনে রাখছো, সেই চারটা ফর্মুলার মধ্যে প্রথম চতুর্ভাগের ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তাহলে ফর্মুলা হচ্ছে এখানে আমাদের সরাসরি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে হচ্ছে আই এর সাথে যে থাকবে সেই ওয়াই। তাহলে 2 ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে 2√3। প্রথম। হ্যাঁ, এখানে মডুলাস বুঝতে তুমি পারছি। যদি দাও তাতেও সমস্যা নাই, মডুলাস না দিলেও সমস্যা নাই, কারণ প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, মডুলাসের কোনো এখানে কার্যকারিতা নাই। আচ্ছা, এখন কি হবে, এই 2 এর সাথে 2 ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের থাকবে ট্যান ইনভার্স 1/√3। আমরা এখন ব্র্যাকেটে চলে যাব আঠাশ ডিগ্রি। মডুলাস বাদ দিয়ে। এইটার মান হচ্ছে পাই/3, নাকি উল্টা বললাম? দেখতেছি স্যার। স্যার কি পাই না ঠিক? পাই/6 হবে, হ্যাঁ উল্টা বলছি। তো এটা হচ্ছে আমাদের পাই/6, 30 ডিগ্রি এটা মান ওয়ান কেমনে বাই স্যার ভাই? স্যার পাই বাই সিক্স। আচ্ছা, এখানে এইটা তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই জায়গাটাই কিন্তু তোমার কতদিন সমস্যাগুলো হয়েছে মান বের স্যার। করার ক্ষেত্রে। ফার্স্ট অফ অল তুমি যদি ট্যান ইনভার্স 1/√3 লেখো তাহলে এই মানটা দেখাবে তোমার ক্যালকুলেটারে। আর আমাদের কিন্তু কিছু মান আমরা মুখস্থ রাখছি, যেমন ট্যান 0 ডিগ্রি মান 0, এটা আমাদের মুখস্থ আছে। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তারপরে হচ্ছে ট্যান 45 ডিগ্রি ডিগ্রি মান মান ওয়ান। 1, ট্যান 60 ডিগ্রি মান শুধু √3। ডিগ্রি মান হ্যাঁ, এই কয়েকটা কয়েকটা মান কিন্তু আমাদের মুখস্থ আছে। সাইন কস ট্যান এদেরটা আমরা মুখস্থ করছি। তো 1/√3 কার মান? 1/√3 হচ্ছে থার্টি। ট্যান 30 ডিগ্রি থার্টি। মান। হ্যাঁ, 30 ডিগ্রি মান। তাহলে তুমি যেটা করতে পারো, এটা আরেকটা লাইন বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ট্যান ইনভার্স 1/√3 পরিবর্তে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান পাই/6 এর মান। তাহলে 1/√3 পরিবর্তে আমরা ট্যান পাই/6 লিখতে পারি। এখন ট্যান ইনভার্স আর ট্যান ইনভার্স ফাংশন এবং তার মূল কাটা যাবে। ফাংশন দুইটা ক্যান্সেল হয়ে যাবে, হয়ে গিয়ে তোমার থাকবে শুধুমাত্র পাই/6। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 আর আর্গুমেন্ট অফ Z2। তাহলে রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 ইকুয়ালস টু, তাহলে Z1 হচ্ছে আমাদের 1 + i√3। এটার আর্গুমেন্ট যদি আমরা বের করি তাহলে আগে লিখি আর্গুমেন্ট অফ 1 + i√3 প্লাস, এটার ক্ষেত্রে লিখতে হবে আর্গুমেন্ট অফ √3 মাইনাস আই। দুইটা আমরা একসাথে প্যারালাল ক্যালকুলেশন করে যাই। আচ্ছা, এখানেও তাহলে সেম। প্রথমে দেখো আমাদের এই যে প্রথম যে সংখ্যাটার
আর্গুমেন্ট আমরা বের করতে যাচ্ছি, এটা প্রথম চতুর্ভাগে, কারণ এটার এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। তাহলে এখানে আমাদের ডিরেক্ট ফর্মুলা ফর্মুলা হবে ট্যান ইনভার্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, √3/1। ওয়ান। প্রথম চতুর্ভাগে আমাদের মডুলাস দরকার নাই, থাক। এরপর প্লাস, এটা হচ্ছে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তাহলে কোন চতুর্ভাগ এটা? ওই তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। চতুর্থ। না না, চতুর্থ। পজিটিভ। এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। জি স্যার। হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগে আমরা, আমাদের ফর্মুলা হচ্ছে সরাসরি যদি আমরা লিখি, আহ মানে ঋণাত্মক কোণ ব্যবহার করে, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই। জি স্যার। ঠিক আছে, 2 পাই দিয়েও করতে পারো বা সরাসরি মাইনাস, আমরা মাইনাসে যাই, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ট্যান ইনভার্স, এখানে মডুলাসটা তোমাকে দিতেই হবে। ওয়াই এর মান হচ্ছে -1, মানে আই এর সহগ যেটা, ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে √3। এখানে আমাদের, স্যার এই দেখো দুই, সূত্রগুলো হ্যাঁ সূত্র, সূত্রগুলো আপনি সরল লেখা সূত্র সরল লেখা না স্যার? সরল লেখাতে মানে যে কনসেপ্টটা ছিল এটা একেবারে প্যারালাল কনসেপ্ট বলতে পারো। ওইখানে তুমি ওই যে পোলার স্থানাঙ্কের থিটার মানটা যেভাবে বের করছো, এখানে আমাদের আর্গুমেন্টটা আমরা ঠিক ওইভাবেই বের করতেছি। এখানে জি স্যার। আসলে কোনো পার্থক্য নাই বলা যায় আর কি, কনসেপচুয়ালি। ঠিক আছে। আর মানে তুমি কি অন্য কিছু জি স্যার। বলতেছিলা? অন্য কোনো ডাউট ছিল তোমার? না স্যার এইটাই। হ্যাঁ। ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে এই যে ট্যান ইনভার্স শুধু √3 মাইনাস ট্যান ইনভার্স 1/√3, এই যে মাইনাসটা এটা মডুলাসের কারণে উঠে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না। তাহলে ট্যান ইনভার্স √3, এটার মান হচ্ছে আমাদের π/3, 60 ডিগ্রি, মানে tan 60 ডিগ্রির মান। সেলিম, আবার এটা বুঝতে পারতেছো কিনা? এই যে আমরা জি এর স্যার, আগে জি স্যার, যেভাবে করছি ওটা ডিরেক্ট লিখে দিচ্ছে আর কি। আর মাইনাস এখান থেকে আসবে π/6। ঠিক। তাহলে এখন আমরা লসাগু করতে পারবো, লসাগু করলে লসাগু হবে 6, 3 যাবে 2 বার, তাহলে 2π মাইনাস পাই মাইনাস ইকুয়ালস টু π/6। ফাইভ বাই সিক্স। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন দ্বিতীয় অংশটা তোমরা পারবা কিনা, যদি পারো তাহলে আমি আর এটা করব না, অন্য মানে সামনে আগাবো আর কি। পারবো স্যার। দ্বিতীয় অংশে যা যা দ্বিতীয় ধরবে, অংশ। একটু ঝামেলা আছে দ্বিতীয় অংশে। হ্যাঁ, এখানে এই যে আয়ের, এখানে এসে কনফিউশনে পড়ে যাবে যে শুধু আই, এটা আমি কি করবো এখন, ঠিক না? তাহলে এটা একটু আমি শুধু বলে দিই, তুমি যখন আর্গুমেন্ট বের করবা, এটার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, এই যে আমরা এখানে যা করছি এই ক্যালকুলেশনটাই, এখানে তোমার প্লাস আছে আর ওই পরের অংশে এটা মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আমাদের এই জায়গায় গিয়ে হোপফুলি π/2 বা এরকম কোন একটা মান আসবে। এখানে যদি প্লাস হয় তাহলে হ্যাঁ π/2 আসবে। আচ্ছা, এখন তোমার কনফিউশন হবে লেফট হ্যান্ড সাইড যখন তুমি করবা এই যে এটার, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা দেখাই, মানে লিখে দেখাই দিই। তাহলে দ্বিতীয় অংশ, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড বাই Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ আই। আচ্ছা, এখন এটা তুমি চাইলে সরাসরি লিখে দিতে পারো, অথবা একটা ক্যালকুলেশন দেখাতে পারো। সরাসরি আমরা কিভাবে লিখবো? আর্গুমেন্টটা আসলে কি ছিল? আর্গুমেন্ট ছিল আমাদের বাস্তব অক্ষের সাথে আহ আমাদের জটিল সংখ্যাটা যে কোণ উৎপন্ন করে থাকে সেটা, তার মানে এই যে এইটা এই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে। এখন আমাদের আই যে জিনিসটা, মানে আই বলতে আমরা আমাদের অবস্থানটা ওয়াই অক্ষ হলো সরল রেখা, এখানে আসলে ওয়াই অক্ষ নাম না, এটাকে কাল্পনিক অক্ষ বলা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ শব্দটা ব্যবহার করতেছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের আই, যদি প্লাস আই হয় তাহলে উপরের দিকে, আর মাইনাস আই হলে নিচের দিকে। তাহলে যেহেতু এখানে শুধু আই আছে আর কিছুই নাই, তার মানে এটার কোনো বাস্তব অংশ নাই, বাস্তব অংশের মান 0। তাহলে এই যে মূল বিন্দু এখান থেকে
তারপরে আই উপরের দিকে যাবে। তাহলে এই যে এই ওয়াই অক্ষের পজিটিভ দিকে তোমার যদি অবস্থান হয়, তাহলে তুমি এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো এখান থেকে সরাসরি তুমি যদি 90 ডিগ্রি লিখে দাও, তাহলেও কোনো সমস্যা নাই, পাই/2। আচ্ছা, এখন যদি তোমার তারপরে কনফিউশন হয় যে এটা আমি বুঝতে পারতেছি না বা আমার কিভাবে করব, মানে ভুলে যেতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ, এখানে তুমি 0 ইন্টু 0 প্লাস আই লেখো সরাসরি। তাহলে 0 হচ্ছে তোমার বাস্তব অংশ, আই হচ্ছে কাল্পনিক অংশ। এন্ড 0 প্লাস লিখলে তো আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই। এটাকে ধনাত্মক মানে প্রথম চতুর্ভাগে ধরে ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে এখান থেকে আসবে tan ইনভার্স ওয়াই হচ্ছে আমাদের 1/0। এটা এখন হুম। এই যে 1/0, এটা কি অসংজ্ঞায়িত হয়ে গেল না? জি স্যার। তাহলে tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত হয়? 90। 90, হ্যাঁ। 90। তাহলে এইটা আমরা লিখতে পারবো ইকুয়ালস টু tan ইনভার্স tan π/2 ইকুয়ালস টু π/2। আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, এটা তো লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটা তো এই ক্যালকুলেশনটাই, এই যে এখানে যা করছো তাই। শুধু আমাদের প্রথম অংশ যেটা, ওইটার এই জায়গায় প্লাস ছিল, আর দ্বিতীয় অংশের রাইট হ্যান্ড সাইডে এটা মাইনাস। তার মানে সেম ক্যালকুলেশন আসবে, চিহ্ন উল্টে যাবে। এখানে যেহেতু প্লাস থাকাতে মাইনাস আসছে, তাহলে মাইনাস থাকলে এখানে প্লাস আসবে। ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে π/2 আসে। তো এইটা আমার মনে হয় তাহলে তোমরা পারবা, এটা কমপ্লিট করবা। এখন এখানে আরো তিনটা যে অঙ্ক আছে, এগুলোর ব্যাপারে আমি একটু বলে দেই। এগুলা সাধারণ ক্যালকুলেশন। যেমন 2 এটা আসতে পারে। এখানে তোমাকে যেটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে জেড স্কোয়ার, তার সাথে যোগ করতে হবে z × z বার। এটা অনুবন্ধী জটিল সংখ্যা বোঝাচ্ছে জেড এর। আরেকটা হচ্ছে z বার স্কোয়ার। তাহলে প্রথমে তোমার এখানে জেড ইকুয়ালস টু হচ্ছে 3 + 2i। এখান থেকে তুমি জেড বারটা বের করবা। অনুবন্ধী হচ্ছে ওই অলরেডি তোমরা এটার ব্যাপারে জানো, আমরা ওই যে অনুবন্ধী তার উপর নিচে গুণ করছি। তাহলে অনুবন্ধীর ক্ষেত্রে কি করতে হয়, শুধু আই এর আগের যে চিহ্নটা আছে, চিহ্নটাকে চেঞ্জ করে দিতে হয়। তাহলে 3 - 2i, এটা হলো জেড বার। এখন তোমার এখানে অ্যাজ পার কোশ্চেন ডিমান্ড সাধারণ ক্যালকুলেশন করলে তোমার অঙ্ক মিলে যাবে। কোনো ঝামেলা নাই, কোনো জটিলতা নাই। মানে কোনো ধরনের কোনো ইসের এখানে কমপ্লেক্সিটির মধ্যে পড়তে হয় না। তাহলে কি কি আছে তুমি দেখো, এখানে তোমার আছে হচ্ছে প্রথমে জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার মানে কি, এটার উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে এখানে স্কোয়ার দিতে হবে। তাহলে এটাকে এ ধরবা আর এটাকে বি ধরবা, ধরে a+b হোল স্কোয়ার সূত্র ফেলবা, ওইখান থেকে তুমি জেড স্কোয়ার পেয়ে যাবা। তারপরে z × z বার, মানে এইটা আর হচ্ছে এটা, এই দুটাকে গুণ করতে হবে, ওই যে দুটা জটিল সংখ্যা আমরা যেভাবে গুণ করি। তারপর এটা হলো z বার স্কোয়ার। মানে এখানে আবার এটা মনে করো না জেড স্কোয়ার তার উপর বার দেওয়া হয়েছে বা তার অনুবন্ধী, ওইরকম না। এটা হচ্ছে অনুবন্ধী যেটা, এই যে এইটা, এটার স্কোয়ার। তাহলে এটা ওর স্কোয়ার করলে a² - 2ab + b² ফর্মুলা পড়বে। তারপরে তুমি শুধু যেখানে আই স্কোয়ার আছে ওইখানে আই স্কোয়ারের পরিবর্তে -1 বসাবা। এখানে তো i³ আসার কোনো সম্ভাবনা নাই। যোগ বিয়োগ করে দেখবা 23 চলে আসছে, সবাই ক্যান্সেল হয়ে যাবে, শেষ। এই হলো অঙ্ক। এখন তোমরা বলো, যদি তোমরা না পারো মনে হয় তাহলে আমি করে দিচ্ছি। আর যদি মনে হয় স্যার ক্যালকুলেশনটা করে দেখি, না পারলে পরে করে দিবেন, তাহলে আমি মানে ফরওয়ার্ড হই, সামনে আগাই। স্যার, এটা স্যার এইচডব্লিউ মনে থাকুক, হয় এটা আমরা, করতে পারবো। স্যার এটা আমাদের এইচডব্লিউ থাকুক, এটা আমরা যদি না পারি এটা পরবর্তী ক্লাসে স্যার করে দিবেন নি। হ্যাঁ, আমার ওইটাই মনে হয় যে কিছু অঙ্ক তোমাদের এইচডব্লিউ নেওয়া উচিত। আচ্ছা, আর স্যার 3 নাম্বারটাও এটাও সেম। সেম না, একটু পার্থক্য আছে। বাট তোমার অ্যাজ পার কোশ্চেন ডিমান্ড তোমাকে কাজ করতে হবে। তোমার দেখো z1 একটা জটিল সংখ্যা দেওয়া আছে, z2 একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এখানে কথাটা কি, এটা যদি বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবা। এখানে তোমাকে বলছে z1 এর সাথে z2 যোগ করে যে জটিল সংখ্যা পাওয়া যাবে তার অনুবন্ধী। এই যে পুরাটার উপর একটা দাগ দেওয়া আছে। তাহলে তুমি নর্মাল যোগ করবা। এই যে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যদি যোগ করা হয়, তাহলে 13-র সাথে -7 যোগ হবে। যোগ হলে কত হয়? 6, তাই না? 7 × 13, তাহলে তোমার হবে 6। জটিল অংশের সাথে জটিল অংশ যোগ হয়, +18i। এটাই হচ্ছে কিন্তু z1 + z2। এটার অনুবন্ধী উপরে যদি দাগ দেই, তাহলে আমাদের কি হবে, 6 - 18i। তাহলে এটাই হচ্ছে তোমার এই যে এই অংশের লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটা কি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে z1 যেটা দেওয়া আছে এটার অনুবন্ধী বের করবা, z2 যেটা দেওয়া আছে এটার অনুবন্ধী বের করবা, মানে আয়ের আগে চিহ্ন চেঞ্জ করে দিবা, তারপর ওই দুটা যোগ করবা। যোগ করলেই হয়ে যাবে।
পরের অংশে জেড স্যার ওয়ানের সাথে জেড টু গুণ করতে হবে, গুণ করে তার অনুবন্ধী বের করবা। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে অনুবন্ধী দুটা গুণ করবা, গুণ করলে দেখবা যে মিলে গেছে। তো 2 আর 3 এই দুইটাই তোমাদের বাড়ির কাজ থাকলো, দুইটাই তোমরা করবা, না পারলে আমি করে দিব। স্যার, ঠিক তিন আছে, নাম্বার হচ্ছে জেড। স্যার বলো। জেড ওয়ান এর প্রথমে অনুবন্ধী বের করবো, পরে জেড টু অনুবন্ধী বের করে গুণ করে দিব 3 নাম্বারে যে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, তোমার রাইট হ্যান্ড সাইড যেটা, হ্যাঁ সঠিক ধরছো। আমাদের জেড ওয়ানের অনুবন্ধী এবং জেড টুর অনুবন্ধী বের করে গুণ করব, ওটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে আর পারছি স্যার। আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে গুণ করে তার অনুবন্ধী করতে হবে। তুমি আগে গুণ করবা, জেড ওয়ানের সাথে জেড টু আগে গুণ করে ফেলবা, তারপর অনুবন্ধীটা বের করবা। ঠিক আছে। আর একটা স্যার, 1 নাম্বারটা আমি করে দেবো, এটা ছোট অঙ্ক কিন্তু তারপর একটু করে দেখাতে হবে। দেখো 1 নাম্বারে তোমাকে বলছে যে এক্স ও ওয়াই এর কোন মানের জন্য, এটা কিছু না, এটা উপরের অঙ্কের একটা অংশ কেটে চলে আসছে আর কি। এক্স ও ওয়াই এর কোন মানের জন্য এইটা আর এটা, এই দুইটা পরস্পর অনুবন্ধী হবে। তো এটা 2-3 লাইনের অঙ্ক, কনসেপচুয়াল। ঠিক আছে, এটা আসলে অনেক সময় জ্ঞানমূলকে আসে অথবা এমসিকিউ তে পাবা এই টাইপের প্রশ্নগুলা। তো তোমাকে বলা হয়েছে x+3i এবং -5 + i y এটা পরস্পর অনুবন্ধী। তাহলে তুমি প্রথমে এটার অনুবন্ধীটা বের করো, যে x+3i এত এর অনুবন্ধী, এটার অনুবন্ধী ইকুয়ালস টু কি হবে, x-3i। ঠিক না, এটাই তো। জি স্যার। এখন তোমাকে বলছে x+3i এর অনুবন্ধী হচ্ছে এটা, 5 + i y। তাহলে আমরা প্রশ্ন মধ্যে কি লিখতে পারবো? তাহলে সুতরাং x-3i অনুবন্ধী যেটা আমরা বের করলাম, এটা ইকুয়ালস টু প্রশ্নে যেটার কথা বলছে -5 + i y। এই লজিকটা তোমরা বুঝতে পারলা কিনা, এই লাইনটা জি যেটা লেখা স্যার। হলো। প্রশ্ন আমাদের বলে দিছিল এই যে আমরা যেটা লিখছি 5 + i y, এটা হচ্ছে x+3i এর অনুবন্ধী। তাহলে আমরা প্রথমে x+3i এর অনুবন্ধী বের করলাম, সেটা হচ্ছে x-3i। তাহলে x-3i এটাই তো আমাদের -5 + i y, এই কারণে আমরা এটা সমান দেখালাম। এখন এই জায়গা থেকে আমরা বাস্তব অংশ আর বাস্তব অংশকে সমান বলতে পারি। তাহলে x = -5, কাল্পনিক অংশ কাল্পনিক অংশ i এর সহগ যেটা, এটা সমান বলতে পারি y = -3। শেষ। স্যার বলতে পারে, প্রশ্ন করতে পারে ওয়াই এবং এক্স এর মান বের করো, এটা দিয়ে হ্যাঁ ফের। হ্যাঁ, প্রশ্ন এটা বুঝতে বলতে পারে, বা অঙ্কের কোনো একটা অঙ্কের ক্ষেত্রে হয়তো তোমার এক্স এবং ওয়াই এর মান বের করে ওই জায়গায় ব্যবহার করতে হবে, সেই জায়গায় লজিকটা ব্যবহার করতে পারে। তো আমাদের এই ছোট ছোট কনসেপ্ট গুলা অনেক সময় বড় অঙ্কের মধ্যে ব্যবহার করা হয়। একটা পোর্শনে গিয়ে, একটা অংশে গিয়ে তুমি দেখা যাবে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, সো এই কনসেপ্টটা তুমি মাথায় রাখো, যে যদি এইভাবে বলে তাহলে এইভাবে আমাদের চিন্তা করতে হয়। এটাই মূল কথা। আর এমসিকিউ তে থাকবে, এমসিকিউ তে এটা হয়, এই ধরনের প্রশ্ন থাকে। তোমাদের এমসিকিউ শিট দিব, তো এখান থেকে যখন সলভ করবো তখন দেখতে পারবো আর কি। বুঝতে পারছি স্যার। তাহলে চার তাহলে নাম্বার আমাদের শেষ। 4 নাম্বার শেষ, হ্যাঁ 4 আমাদের ক্লিয়ার। 5 নাম্বার আর 6 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এর বর্গমূল আর ঘনমূল যেটা। তোমাদের আমি নিয়ে যাব হচ্ছে 7 নাম্বারে। 7 নাম্বার আর 8 নাম্বার আমরা আজকে শেষ করে ফেলবো, সাতের গুলা এগুলো ইজি। আর আটে, 8 না তো 9, মোস্ট তাহলে আপনার ইম্পর্টেন্ট। মনে টাইম 10টা, 10 14 মিনিট। সমস্যা নাই, আজকে আমরা শেষ করব আর কি, আরেকটা সেশন করব তো। জি স্যার, এই আহ সেশন টাইম মনে হয় শেষ। 5 মিনিট আছে, সমস্যা নাই, সেশন শেষ হলে আমি নতুন করে আবার লাঞ্চ করে দিব। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে 9, আমরা শেষ করব। 9-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবো তোমাদের নেক্সট পরীক্ষায় অঙ্ক থাকবে বা থাকার সম্ভাবনা থাকবে অনেক বেশি। 10 খুব ইম্পর্টেন্ট, 9-10 এগুলো 10 নাম্বার হয়তো আজকে করতে পারবো না, সময় হবে না। তারপরে এই পাশে এই যে 7, বোর্ড পরীক্ষায় 7 নাম্বার থেকে প্রচুর আসে, ফ্রিকোয়েন্টলি ঘুরে ফিরে দেখা যায় আসে আর কি। এখানে সবগুলা নাই, মান পরিবর্তন হয়ে আসছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম এই তোমার জটিল সংখ্যার। 7 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার, 10 এবং পরে আরো কিছু অঙ্ক আছে। আহ আচ্ছা, তাহলে আসা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। তাহলে আমরা এখানে কিছু আমাদের টার্মিনোলজি আছে, এগুলা একটু বুঝে নেই, তারপর নেক্সট সেশনে আমরা অঙ্কে যাব। তো এখানে দেখো প্রশ্নগুলো যেগুলো বলছে, যেমন জেড ইকুয়ালস টু এত হলে দেখাও যে এইটা,
তো এখানে মূলত তোমাকে মডুলাস বের করতে হবে। কার মডুলাস বের করতে হবে? জেড বার ডিভাইডেড বাই আচ্ছা। জেড। এই যে এইটার যে জটিল সংখ্যাটা আমরা পাবো সেই জটিল সংখ্যার মডুলাস বের করতে হবে, বের করে দেখাইতে হবে সেই মডুলাস হচ্ছে 1। তাহলে এটা আমাদের মডুলাসের সাথে সম্পর্কিত। যেটা অনুবন্ধী বের করতে হবে। হ্যাঁ, অনুমতি বের করে মান বসায় দিয়ে মডুলাসের নিয়ম অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী আমরা মডুলাসটা বের করব, করলে চলে আসবে। সহজ অঙ্ক, আমি করে স্যার দিব এগুলা, করে দেখাই দিব তোমাদের। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো আছে এখানে যে জ্যামিতিক ভাবে একটা শব্দ আছে যে, আর সঞ্চার পদ একটা শব্দ আছে। সঞ্চার পদের সাথে তোমরা পরিচিত না, কারণ তোমাদের এখনো সরলরেখা করানো হয় নাই, আর 19-এও এইটার কোনো ধারণা ছিল না। তো আমরা সঞ্চার পথের ধারণাটা একটু নেই। আর কি নির্দেশ করে এটার জন্য পার্টিকুলার কিছু বিষয় তোমাদের জানতে হবে, ওটা আমি লিখে দিব। সমীকরণের বৈশিষ্ট্য, মানে তোমার এখানে আউটপুট যেটা আসবে তুমি এখান থেকে সঞ্চারপথ নির্ণয় করবা। এখনো বলি নাই সঞ্চারপথ কি, তুমি জানো না, বাট একটা রেজাল্ট তো আসবে, সেই রেজাল্টটা আসলে কি এটা তোমাকে বলতে হবে এক লাইনে। সেটা বৃত্ত হইতে পারে, সেটা সরলরেখা হইতে পারে, সেটা পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। তাহলে তোমার জানা থাকতে হবে যে কখন একটা সমীকরণকে আমি বৃত্ত বলবো, কখন সরলরেখা বলবো, কখন আমি উপবৃত্ত বলবো, অধিবৃত্ত বলবো, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে হয়তো তুমি জিনিসটা সংক্ষেপে জানবা, বাট এইখানে যা যে কেসগুলো আসে প্রত্যেকটার আলাদা আলাদা চ্যাপ্টার আছে। বৃত্ত একটা তুমি চ্যাপ্টার পড়বা, ওইখানে বৃত্তের সমীকরণের যাবতীয় বৈশিষ্ট্যগুলো তুমি মানে তুমি জানবা। তারপরে পরাবৃত্তের একটা আলাদা চ্যাপ্টার পড়বা, উপবৃত্তের একটা চ্যাপ্টার পড়বা, অধিবৃত্তের একটা চ্যাপ্টার পড়বা, মানে আলাদা আলাদা, সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট মিলে। তো এইখানে শুধু ওই চ্যাপ্টার গুলার ফান্ডামেন্টাল একটা করে কথা তোমাকে মনে রাখতে হবে, যে এইটা থাকলে এই সমীকরণ, এইটা থাকলে এই সমীকরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে সঞ্চার পথটা কি। এক কথায় যদি বলি, সঞ্চার পথ হচ্ছে একটা বিন্দুর চলার পথ। যে কোনো একটা বিন্দু যখন চলবে তার যে রাস্তাটা তৈরি হয় ওইটাই সঞ্চার পথ। যেমন ধরো এই যে বৃত্ত, তাহলে বৃত্তটা আমাদের একটা সঞ্চার পথ। আচ্ছা, কিন্তু এখানে একটা শব্দ অ্যাড করে দিতে হয়, যে এই যে চলবে সে, এটা র্যান্ডম ভাবে চললে হবে না, তাকে একটা শর্ত মেনে চলতে হবে বা একের অধিক শর্ত মেনে চলতে হবে। যেমন বৃত্তটা আমরা কেন সঞ্চারপথ বলি, কারণ ও একটা শর্ত মেনে চলে, যে একটা স্থির বিন্দু যেটাকে কেন্দ্র বলি এখান থেকে সব সময় সমান দূরত্ব বজায় রেখে চলবে। তো এই সমান দূরত্ব বজায় রেখে যদি না চলে তাহলে কিন্তু সে যে কোনো দিকে চলে যেত, এদিকে চলে যেতে পারতো, এদিকে চলে যেতে পারতো, এদিকে চলে যেতে পারতো, কিন্তু বিন্দুটা কিন্তু যায় না। কারণ কি? তার রেডিয়াস, যেটা আমরা বলি, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে। তো এরকম যখন কোনো একটা শর্ত মেনে চলবে তখন সেটা হলো সঞ্চার পথ। সেই বিন্দুর চলার পথটা, এটা সরল রেখা 3.4 একটা অধ্যায় আছে তোমাদের সঞ্চার পথ নামে। যেমন তোমার গ্রহগুলা যে চলতেছে, এই গ্রহগুলার যে কক্ষপথ তৈরি হয়, সে তারাও কিন্তু কেপলারস ল বা এরকম একটা ফিজিক্স তোমরা পড়ে থাকার কথা, যে একটা সূত্র মেনে চলে। সো তাদের যে চলার পথ, গ্রহগুলা যে কক্ষপথে চলতেছে, এগুলো এক একটা সঞ্চার পথ। তুমি বাসা থেকে যখন বের হও নির্দিষ্ট গন্তব্যে যাও, তখন সেই নির্দিষ্ট গন্তব্য এবং তোমার বাসার মধ্যে একটা রেশিও থাকে। তো তোমার চলার পথটাও তখন সঞ্চার পথ। আচ্ছা, আমরা নেক্সট সেশনে আমি লিংক দিচ্ছি, তোমরা এখন ইমিডিয়েট জয়েন করে ফেলবা। দেন আমরা এই অঙ্কগুলো কিভাবে করব সেটাতে যাচ্ছি।